হঠাৎ করে এই যে ভারত আমাদের এই সীমান্ত এলাকাগুলোতে এতটা অ্যালার্ট এবং এত ভয়াবহ রকমের যুদ্ধের প্রস্তুতি নিয়ে শুরু করেছে, এর কারণ কি বলে আপনি মনে করেন? কারণ ভারতের কিন্তু অনেক স্যাটেলাইট আছে, তারা কিন্তু কোথায় কি হচ্ছে, বাংলাদেশে কোথায় কি আছে সবকিছু তোরা কিন্তু ওদের নজরে আছে। কিন্তু এটা কিন্তু বাংলাদেশে আইসে ঘুরে ঘুরে দেখে যেতে হবে না, কিন্তু তারা স্যাটেলাইট থেকে সবকিছু দেখতে পারতেছে। এখন এরপরে এরপরে আসলো কি, পাকিস্তানের সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড আসলো। না, ভারতের একটা টিমও কিন্তু আসছে ওই বিমান ঘাঁটি দেখার জন্য বাংলাদেশে। ওই সাইডটা আমি দেখে বলতেছি পরে। ওইখান থেকে সেকেন্ড ইন কমান্ড আসছে, আমাদের সেনাবাহিনীর প্রধানের সাথে দেখা করছে, আমাদের ইয়ার সাথে দেখা করছে, প্রধান উপদেষ্টার দেখা করছে। এরপরে আবার শুনলাম যে বিমান বাহিনী প্রধান আসছে, বা আসছে কিনা আমি বলতে পারবো না, নৌবাহিনী প্রধান আসবে, এটাও খবরে আসলো এখন যে কিছুদিনের মধ্যে। এইসব ঘটনার কারণে কিন্তু ভারত কিন্তু অনেকটা কিন্তু সচেতন হয়ে গেল। সচেতন হওয়ার কারণে কিন্তু ভারত থেকে কিন্তু একটা প্রতিনিধি দল আসছে সেনাবাহিনীর। আসে কিন্তু ওরা, যেটা আমরা বিভিন্ন মাধ্যমে জানলাম খবর, যেটা তারা কিন্তু আইসা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু মানে ইয়া দিয়ে গেছে, কিছু আপনার ডকুমেন্ট দিয়ে গেছে যে এই জায়গার মধ্যে এই জঙ্গি ঘাঁটি আছে। এইটা আসলে আমাদের দেশে জঙ্গি ঘাঁটি আছে, এটা আমি আসলে মানে আমাদের চোখে তো এগুলো পড়ে না, এগুলা আর আমরা তো এগুলো বুঝিও না জঙ্গি ঘাঁটি কোথায় থাকে। কারণ আমরা তো যেখানে থাকি মেইন রাজধানীর আশেপাশে থাকি, ওইসব এলাকায় তো জঙ্গি ঘাঁটি থাকে না। এখন যেহেতু ওইখানে প্রত্যন্ত এলাকা, পাহাড় পর্বত আছে, ওইদিকে কি হচ্ছে না হচ্ছে এটা তো একমাত্র আমাদের যাতে রাষ্ট্রীয় যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত আছে ওনারাই জানে, সেনাবাহিনী জানে, পুলিশ জানে, তারা জানে আসলে আছে কি না। ভারত এটা শুধু বলতেছে, সেটাও বলতে পারবে না। তবে আমাদের যে সরকারের যে কর্মকাণ্ড, কথাবার্তা, ভাই আমরা কিছু করব না বা করতে পারবো না, তাইলে এখানে আমাদের মানে কেন আমরা একবার এক কথা বলতে যাব? আমরা এই কথাটাই কিন্তু বহুতবার বলছি, আমাদের এখানে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু আমরা নিজেরাই বলছি যে কেন যাব আমি আরেকজনের সাথে যুদ্ধ করতে। এটা তো আমাদের যুদ্ধ আমাদের দরকার না। আমাদের দেশ শান্তিপ্রিয়, 54 বছরে আমাদের ভারতের সাথে একটা গুলিও হয় নাই। হ্যাঁ, সীমান্তে আপনার বছরে 15-20 জন আমরা চোরাচালানি মারা গেছে, এটা হলো বিএসএফ মারছে, কিন্তু সেনাবাহিনী তো কোনো সময় একটা গুলিও বাংলাদেশে ছড়ে নাই, ইন্ডিয়ান সেনাবাহিনীও কিন্তু গুলি ছড়ে নাই। এখন আইসা এতদিন পরে তৈরি হয় নাই, কখনো এরকম পরিস্থিতি ছিল না, কোনোদিনই ছিল না। আমরা কোন ছোট থাকতে এগুলি দেখতেছি, স্বাধীনতার পর থেকে আমরা সব এগুলি দেখতেছি, যেহেতু স্বাধীনতার আগে স্বাধীনতার পর থেকে সবকিছু আমরা বুঝতেছি। এখন এইগুলি হঠাৎ করে এই ধরনের মানে সিচুয়েশন কেন গ্রো করলো, এটা তো আমাদের দেশের যারা আমাদের কর্ণধার আছে, যারা এখন দেশ চালাচ্ছে বা দেশের রাজনীতি করতেছে, বিশেষ করে আমি সবচেয়ে বেশি আমি তাদের কি বলবো, যেহেতু এইটা সরকারটা ধরেন আপনার অস্থায়ী সরকার, যে কোনো সময় যেহেতু একটা নির্বাচনের একটা ডেট দিছে, ডেটটা যদি নির্বাচন হয়ে যায় তাহলে তো ওনাদের কিন্তু টাইম বেশি দিন নাই। সেই ক্ষেত্রে বিএনপি আমরা যেহেতু বড় দল মনে করি, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় কয়েকবার ছিল, অনেকবার ছিল বিএনপি, সেই ক্ষেত্রে বিএনপির উপরে কিন্তু একটা বিশাল একটা দায়িত্ব বর্তায়। এখন আমাদের যে বিএনপি যে বড় বড় লিডার আছেন, ওনারা এই জিনিসটা নিয়ে যে কেন কথা বলতেছে না বা কথা বলতেছে কিনা আমরা তাও জানি না। আমি তো মনে করি ওনাদের কথা বলা উচিত, কারণ পরবর্তী সময়ে যদি আওয়ামী লীগের অবর্তমানে তারা যদি ক্ষমতায় যেতে চায়, তাহলে তো আমাদের ভারতের সাথে একটা সুসম্পর্ক রাখার দরকার। এখন তাদেরকে উচিত যে এই ব্যাপারে তাদেরকে কথা বলা। কারণ হলো, যদি কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে কোনো একটা অঘটন ঘটে, এটা কিন্তু আমাদের দেশ কিন্তু এইটার কিন্তু ভার বহন করতে পারবে না আমি মনে করি। কারণ যুদ্ধ কোনো সমাধানও না, আর আমাদের সাথে ভারতের সাথে যুদ্ধ করার মতন ক্যাপাবল কিন্তু আমাদের দেশে আছে কিনা আমি বলতে পারবো না। আমি তো মনে করি নাই। কেন নাই? আপনি তো ইউক্রেন আর রাশিয়ার ব্যাপারটা আপনি চিন্তা করে দেখেন। ইউক্রেন কে কিন্তু আপনার নেটো, বিশ্বের আপনার নেটোতে আপনার 31টা সদস্য আছে, তার সাথে সুপার পাওয়ার তিনটা পারমাণবিক পাওয়ার কিন্তু একসাথে আছে এখানে। সেই পুরা নেটো যত অস্ত্র শস্ত্র ট্রেনিং যা আছে, এবং সেনাবাহিনীও নাকি দিছে, রাশিয়া কিন্তু প্রায় বলে এবং বলছেও, এবং আনঅফিশিয়ালি কিন্তু অনেক সেনা সদস্য কিন্তু ইউক্রেনে যুদ্ধ করতেছে নেটো থেকে গিয়ে।
এরপরেও কিন্তু রাশিয়া কিন্তু তাদের অগ্রযাত্রা কিন্তু রাশিয়ার অগ্রযাত্রা থামাতে পারতেছে না। সুতরাং আমাদের এখন বিএনপির উচিত যে এই ব্যাপারে তাদেরকে সরব হওয়া। তারা ভারতের বিরুদ্ধেই কথা বলে, বিএনপির নীতি তারা যদি বিরুদ্ধে কথা বলে, যদি বিরুদ্ধে কথা বলে রাজনীতি পলিটিক্যাল কারণে, ভোট ব্যাংকের জন্য, ভারত বিরোধিতা করে কিছু ভোট পাওয়া যায় এই একটার জন্য, কিন্তু বাস্তবে যদি চিন্তা করেন আমাদের যদি তাদেরকে তো রাজনীতি করতে হয়, দেশে যদি আজকে সঠিক না থাকে কিসে নিয়ে রাজনীতি করবেন? এই যে উন্নয়ন করবেন সেই করবেন, কিভাবে হবে উন্নয়ন? আপনি বলবেন ভারত একটা বৃহৎ কান্ট্রি, যাদের ওরা সুপার, আপনি বলেন আপনার অর্থনৈতিক দিকে তারা ফোর্থ সারা বিশ্বে, চতুর্থ অর্থনৈতিক। রফিক ভাই আমার একটা প্রশ্ন আছে আপনার উদ্দেশ্যে, আমার এই প্রসঙ্গে আমি আবার ভুলে যাব। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে যখন ওই যে পঞ্চগড়ে না ওই বিমান ঘাঁটি যেটা ব্রিটিশ পিরিয়ডের, ওইটার সংস্কার হচ্ছে এরকম একটা দিনাজপুর, সেটা নিয়ে ভারত কিন্তু এখানে ওদের গোয়েন্দার শীর্ষ কমান্ডারদের পাঠিয়েছে এবং তারা সেই স্পটে গিয়ে দেখেছে ওইখানে কিছু হ্যাঙ্গারও তৈরি করা হয়েছে এবং নতুন করে। যাই হোক, ওরা কিছু ইনস্ট্রাকশন বা কিছু আপত্তি অথবা যে কোনো কিছু একটা তো বলে গেছে, যেটা হয়তো আমরা জানবো না, কিছু একটা তো বলে গেছে। নিশ্চয়ই এটা খুবই তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আতঙ্কজনক মনে হয়েছে, বিধায় তারা এই পদক্ষেপ নিয়েছে। এখন আমাদের সীমান্তবর্তী এলাকাতে ভারত এই ধরনের পদক্ষেপ নিতেছে, তো সেই হিসাবে আমাদের সরকারের বা আমাদের সেনাবাহিনীর আমাদের কি কোনো ওদের এইটার আপত্তি জানানোর প্রয়োজন নেই? এখন দেখেন, আপনি আপত্তি জানাবেন কিভাবে ভাই? আপনি আপত্তি জানানোর পর্যায়ে তো নাই। আপনি তো প্রথম শুরু করছেন, আপনি শুরু করছেন, এখন তো স্টিল নাও। এই তো জাতিসংঘ অধিবেশন কতদিন হইলো বলেন? কয়েকদিন হইলো মাত্র। ওইখানে আমাদের যে একজন বিগ লিডার, যে উনি যে বলে আসলো যে 50,000 আপনার 50 লাগিয়ে আছে ওই মানে যোদ্ধা, এইগুলি ইন্টারন্যাশনাল মিডিয়াতে বলে আসছে। প্রশিক্ষিত যুবক, আপনি যারা ক্ষমতায় যাওয়ার জন্য মোটামুটি মানে ফাইনাল চিন্তা করছে যে আমরা ক্ষমতায় চলে যাব, তাহলে এইগুলি বলার পরে তাহলে তার দেশে তারা তাদের নিরাপত্তার স্বার্থে তারা কি করবে না করবে আপনার দেশে তো করতেছে না, তাই না? তাদের দেশে করতেছে, আপনিও করেন। আমার রফিক ভাই, আমার প্রশ্নটা ছিল এরকম, আপনারটা ঠিক বা আমি নিলাম, ওইটাও আমি বুঝতে পেরেছি, আপনার অবস্থানটা আমি বুঝতে পেরেছি, বাট আমার অবস্থানটা আমি বলছি, আমার দেশে যদি আমি ঘাঁটি করি, হ্যাঙ্গার তৈরি করি, পূর্ণ একটা বিমান ঘাঁটিকে আমি সচল করি, আপনার কি সমস্যা? আপনিও তো আপনার দেশে এখন আমার সীমান্তবর্তী এলাকায় করছেন, সেটা তো আমার অবশ্যই আপত্তি জানানো, প্রতিবাদ করা, তাদেরকে কূটনৈতিকভাবে চিঠি দেওয়া, এই বিষয়গুলো তো আমরা করতেই পারি, আমরা তো একটা স্বাধীন দেশ না। এখন আমার কথাটা কিন্তু এখানে আসতেছে, দেখেন, যেহেতু এই হ্যাঙ্গারটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে বহুত বছর, যেহেতু বাংলাদেশে চালু করার চেষ্টা করতেছে, এবং আপনি যেহেতু ভারতের সাথে পাকিস্তানের হলো আপনি সবচেয়ে বেশি শত্রুতা, কারণ পাকিস্তান সুযোগ পাইলে কিন্তু ভারতকে আক্রমণ করে। ভারত কিন্তু কোনোদিন আক্রমণ করে না আগে, এটা আপনি দেখেন, আপনি আমাদের বয়স কোনদিন দেখিনি। আমি ধরে নেব যে ওদের যুদ্ধটা অলরেডি চলছেই, হয়তো থেমে থেমে চলে, কিছুদিন বন্ধ থাকে, পরে আবার চালু হয়। ওরা লেগে আছে এখন, ওদের ওই ভাইরাসটা আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মনে হয়, এরকম কিছু বুঝাতে চাচ্ছেন আপনি এতক্ষণ যা বললেন। এই কথাটা আমি বলতেছি, আমি বলতেছি যে দেখেন, ভারতকে কিন্তু কোনোদিন পাকিস্তানে আক্রমণ করে নাই। আপনি দেখেন, আমরা যখন থেকে বুঝি বড় হয়েছি, কোনোদিন করে নাই। ভারত পাকিস্তান যে কোনো একটা আপনি অঘটন ঘটাইছে ভারতের বিরুদ্ধে করাইছে। আপনি কতগুলি করেছে, যে আপনার তাজমহল হোটেলে কতগুলি লোক মারলো, কিন্তু একটা ছেলে সাধারণ 4-5টা লোকে গিয়া কতগুলি নিরীহ ঘটনা ঘটেছে, মুম্বাই হামলার মতো ইয়াতে তো প্রায় হচ্ছে। কিন্তু এখন এইগুলি তো ধরেন আপনার এইগুলি কারণে কিন্তু ওদেরটা কিন্তু সবসময় লেগে আছে। কিন্তু তা আমরা কিন্তু এই জন্যই কিন্তু সবসময় সন্দেহ প্রথম থেকে বলে আসছি, আমরা বলি বা অন্যরা বলে, সাধারণ যারা এখানে বিশ্লেষণ করে আমাদের
নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন ওনারা কিন্তু এগুলো বলে যে পাকিস্তানের সাথে এই যে আমাদের যে এই যে ধরম মরম যেটা হচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় ধরনের একটা ক্রাইসিস ডেকে আনবে। কিন্তু আজকে দেখেন এখন ধরেন যেহেতু আপনার দিনাজপুরে আপনার ঘাঁটি আপনার সচ্ছল করতে চাইছে, তখন কিন্তু তারা প্রতিবাদ না, তারা কিন্তু অথবা বলছে যে তোমরা এটা করো না বা এরকম, জানি না আমরা যেহেতু কিছু জানি কিভাবে কথা বলছে এটা আমি বলতে পারবো না। এখন দেখলো যেহেতু আমাদের বাংলাদেশ সরকার বাংলাদেশ যেহেতু এটা মানতেছে না, তখন তারা পাল্টা ব্যবস্থা নিচ্ছে, কারণ তাদের তো সিকিউরিটি দরকার আছে, তাই না? তাদের সিকিউরিটি দরকার আছে না, তারা এতদিন সেফ মনে করছিল। দেখেন ওই যে বিগত সরকার কিন্তু একটা কথা বলছিল, কিন্তু এটা আমরা বিভিন্ন ভাবে কিন্তু ব্যাখ্যা করছি, কিন্তু খুঁজে পাই নাই কিন্তু আমরা। অত দ্বারা অনেকে খুঁজে পাচ্ছি যে আমি ভারতকে যা দিছি জীবনও কোনোদিন ভুলতে পারবে না। আসলে সত্যি কথা দ্বারা এতদিন কিন্তু এটা বেরিয়ে আসছে, কিন্তু ভারতের কাছ থেকে অর্থনৈতিক বা অন্যান্য সুবিধা সবচেয়ে বেশি নিয়েছে বাংলাদেশের, কিন্তু তারা একটা সুবিধা দিচ্ছে, যেটা হলো নিরাপত্তার একটা গ্যারান্টি দিচ্ছে। তাদের এই যে 7 সিটার বলেন, তাদের ওই যে সীমান্তর যে একটা নিরাপত্তার গ্যারান্টি কিন্তু বাংলাদেশ সরকার দিছিল, কিন্তু এটাই কিন্তু নিরাপত্তা দিয়েছে বাংলাদেশ ভারতকে। এটা কিন্তু তখন কারা বলে আমরা সবাই কিন্তু মানে সমালোচনা করছি বিভিন্ন ভাবে, আমাদের দেশের বুদ্ধিজীবীরা যারা আছে, যে কি নাকি দেয়ালছে, কিন্তু কি নাকি দেয়ালছে এই জিনিসটা কিন্তু প্রকাশ করে নাই। তখনকার সরকার কিন্তু প্রকাশ করার দরকার ছিল যে আমি এই জিনিসটা দিছি। এই জিনিসটা কিন্তু আসলে দেখেন একটা ভালো একটা জিনিস, কিন্তু আমরা কিন্তু তখন কিন্তু বলছে যে আমাদের প্রধানমন্ত্রী তো বলছে সব দিয়ে দিছে, বিশাল কিছু দিয়ে দিছে, ভারতকে সুবিধা দিছে, কিন্তু আসলে কি দিছে কিন্তু এতদিন পরে কিন্তু আমরা সবাই কিন্তু বুঝতে পারতেছি জিনিসটা। এখন কিন্তু ভারত দেখেন এই যে আপনার দুইটা আপনার ওই সেনাঘাঁটি তৈরি করছে, কিন্তু একটা দিনাজপুরের দিকে আর আপনার ওই যে আসাম রাজ্যে একটা তৈরি করছে। পঞ্চগড় সীমান্তে উত্তর দিনাজপুর, ভারতের উত্তর দিনাজপুর এবং আসামের ধুবড়িতে, হ্যাঁ এইটাই তো আসামের কথা বললাম। তো এখন মনে করেন তারা তো তাদের দেশের সিকিউরিটির জন্য তারা চিন্তা করে এতদিন মনে করেন যে 4,500 কিলোমিটার তারা একটা মোটামুটি নিশ্চিন্ত ছিল, এটা নিয়ে তারা সিকিউরিটি নিয়ে এত চিন্তা ভাবনা করছে না, শুধু বিএসএফ রেখে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, আর অন্য কোনো চিন্তা করার দরকার লাগছে না। তারা অন্যদিকে অন্য ফ্রন্টে তারা করছে, চীনের যে সাইডে আছে ওই দিক দিয়ে তারা করছে, পাকিস্তানের দিক দিয়ে ওই দিকে তারা নিরাপত্তা জোরদার করছে। এখন মনে করেন তাদের এখন প্রয়োজন হয়েছে, যেহেতু বাংলাদেশ মানে আমাদের তাদের সাথে একটা আচরণগত দিক দিয়ে একটা বড় একটা সম্পর্ক ভাব দেখা দিয়েছে, যেহেতু আমাদের সরকারের বিভিন্ন অংশ থেকে কিন্তু কথাগুলি বলা হয়েছে। ইভেন আর একটা জিনিস আমার স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু বিতর্কিত মন্তব্য করছিল। কিন্তু এখন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার কিন্তু ওনারা কিন্তু মার্কিং করতেছে, কিন্তু যে আসলে কি হচ্ছে, যেহেতু জনগণ সাধারণ মানুষ যারা আছে, এই যে আমরা ওই দিন একটা টকশো করলাম, ভারতীয় অনেকেই আপনার করছে, কমেন্ট করছে যে বাংলাদেশের সব মানুষ হলো ভারত বিরোধী, কিন্তু আমি কিন্তু ওনার সাথে কিন্তু আমি তরুণ ঘোষ জয়েন আমাদের সাথে, আমি কিন্তু না করছি যে ভাই এটা আসলে ভুল। এখন আমরা তো নীরব, সাধারণ মানুষ যারা আছে 70% বা 80% মানুষ আমরা নীরব, আমরা চুপ থাকি, এই জন্য আমাদের কথাটা কিন্তু প্রকাশ হচ্ছে না। তারা সরব, এই জন্য তাদের কথা প্রকাশ হচ্ছে, এবং উনি কিন্তু বলেও বলছে যে আপনাদের সরকারের পক্ষ থেকে যে কথা বলতেছে, তখন তো আমাদের কোনো মুখ থাকে না কথা বলার। ওনার সাথে কিন্তু আমি কথা ওইভাবে বলতেও পারি শেষ পর্যন্ত। তবে ওনাকে আমি একটা কথাই বলছি যে আমাদের মানুষের এই মনোভাব এরকম না, আপনারা যদি এটা জানেন ভুল হবে। এখন মনে করেন এখন আপনি একটা বলতে পারেন যে আপনি কি তাহলে দুর্বল ভাবে কথা বলতেছেন? ভাই আমি দুর্বল ভাবে কথা বলছি, ভাই আমি দুর্বলই তো ভাই। আমি কেন যাবো আর একটা ইউক্রেন বানাইতে বাংলাদেশকে বলেন? আমাদের দেশের এই যে সাবেক কিছু সেনাপ্রধান 4 দিনের মধ্যে কলকাতা দখল করে পারবে, কোথায় ওনার জীবনে কোনদিন যুদ্ধ করছে? কোনদিন যুদ্ধ করে নাই। সেনাবাহিনীতে ঢুকছে, ফাও খায়া শুধু সুবিধা নিয়ে বেরিয়ে এসে পড়ছে। একটা যুদ্ধ যদি কোনদিন করতো তাহলে বুঝতাম যে যুদ্ধ স্বাধীনতার সময় এখন মনে করেন হাফিজ সাহেব যারা আছে যুদ্ধ করছে, তাদেরকে আমরা বলতে পারি হ্যাঁ ওনারা যুদ্ধ করছে ফ্রন্ট লাইন। ওনারা কি এই যে আপনার মিছিল করছিল আপনার 4 দিনের মধ্যে কলকাতা দখল করে, এই যে আমাদের এই যে শুনে এইগুলি কিন্তু যদি ইন্টারন্যাশনাল মিডিয়াতে চলে যায়, এখন তো আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আপনি এই যে আমরা কথা বলছি এটা সারা বিশ্বে ছড়াই দিচ্ছে। এত দেখা গেল আপনার পরিচিত কেউ আছে, এত লন্ডন থাকে, আমেরিকা থাকে, বা আপনার বাইরে থাকে, অস্ট্রেলিয়াতে, তারা দেখতেছে। কিন্তু এইগুলি কি দেখতেছে না মানুষে? আমাদের কথাগুলি বুঝতেছে না মানুষে? এখন আপনি আকবারায় কেন আমরা যাবো? আসলে আমি জানি না, বুঝি না আমরা আমাদের বর্তমান সরকার কি চিন্তা ভাবনা কি করতেছে না করছে। তবে আমাদের চিন্তা ভাবনা তো আমি ক্লিয়ার, আমরা বুঝতেছি
প্রথম থেকে বলতেছে, আমরা হয়তো বলছিলাম দুই একবার হয়তো ভুলে বলে ফেলছে, কিন্তু আসলে উদ্দেশ্যমূলক ভাবে বলা হইতেছে এবং কার্যক্রম গুলো কিন্তু এই উদ্দেশ্যমূলক ভাবেই। সুতরাং আমাদের এখন যেহেতু প্রতিবাদ করার মতন মানে একমাত্র আমি মনে করি একমাত্র আছে বিএনপি। আমার মনে হয় বিএনপিকে এই ব্যাপারে কোনো সঠিক চিন্তা ভাবনা করে সঠিক কথা বলা উচিত, কারণ পরবর্তীতে আমরা চিন্তা করি বিএনপি হয়তো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এটা কেন যেহেতু আওয়ামী লীগরা ওনারা ব্যান করে দিয়েছে সবাই মিলে ভারত বিরোধী কথা বলে, তাহলে বিএনপি কে তো ওরা কিভাবে এটা কূটনৈতিক ভাবে সমাধান হবে? আমি তো তাহলে আমাদের তো আর কিছু বলার কিছু নাই। আমাদের বিএনপিও যদি বলে আমাদের কিছু বলার কিছু নাই, তাহলে আপনারা রেডি হন, সমস্যা নাই। আর আরেকটা প্রশ্ন আছে আমার আরেকটা প্রশ্ন আছে এই প্রসঙ্গেই। আমি অন্য প্রসঙ্গে আজ খুব বেশি আলোচনা করতে চাই না। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়, এবং এটা বাংলাদেশের জন্য খুবই অসহনীয় সংকেত। হ্যাঁ, যে একটা ভারত ওদিকে ওপারে একটা ভয়ঙ্কর প্রস্তুতি নিচ্ছে, আর আমরা এখানে ঘুমিয়ে আছি, আমাদের মিডিয়া ঘুমিয়ে আছে, আমাদের প্রশাসন সরকার আমাদেরকে কিছুই জানতে দিচ্ছে না। তারপরও মেইন স্ট্রিম দু একটা মিডিয়াতে ইতিমধ্যে খবরগুলো আসছে, আর ভারতেরও মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে চলে আসছে, যার কারণে আমরা আজকে আলোচনা করছি। আর না হলে আলোচনাটা আমি এই মুহূর্তে করার ইচ্ছা আমার ছিল না, হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতাম, দেখি কি হয়। আমার প্রশ্ন হচ্ছে, অনেকদিন থেকে এই কথাটাই বলছিলাম যে ভারত কখনোই বাংলাদেশকে আক্রমণ করবে না, এই কথা আপনিও বলেছেন, আরো অনেকেই বলেছেন, আমিও এটা বিশ্বাস করি। কিন্তু এমন কথা আসছে যে ভারত যদি বাংলাদেশকে পূর্ব পাকিস্তান মনে করে, তাহলে বাংলাদেশ ভারতের মধ্যে একটা যুদ্ধ হতেও পারে। এখন এই বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে, ভারতের যে প্রস্তুতি আমরা দেখছি, তাতে কি আপনার কি মনে হয় ভারত বাংলাদেশকে পূর্ব পাকিস্তানের মতো ট্রিট করছে? আসলে এখনো পাকিস্তান মতো ট্রিট করছে না, পাকিস্তানের মতো করে নাই, কিন্তু তারা যেটা মানে ভয় পাচ্ছে, সেই ভয়ের জন্য কিন্তু তারা প্রোটেকশন নিচ্ছে, সোজা কথা যেটা। কারণ পাকিস্তান, আপনি তো একটা জানেন, পাকিস্তান সম্বন্ধে কিন্তু ভারতের কিন্তু খুব ভালো করে আছে, নলেজ আছে। কিন্তু পাকিস্তান কি কি কাজ করতে পারে, কি কি কাজ না করতে পারে, পাকিস্তান কিন্তু এটা ভারত কিন্তু ভালো করে কিন্তু মানে নলেজে আছে। কিন্তু ভারত মনে করেন যে চীনের সাথে বিশাল সীমান্ত, বা চীনের শক্তিও ভারতের চেয়ে বেশি, তাই না? অর্থনৈতিক শক্তি বলে সামরিক শক্তি বেশি, কিন্তু এরপরও কিন্তু চীনের সীমান্ত নিয়ে ভারত এতটুকু কিন্তু মাথা কামায় না। কারণ চীন, আপনি কোনোদিন শুনছেন যে চীন থেকে আইসা ভারতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে? চীন তো যুদ্ধবাজ দেশ না, চীনের এই সেটাই তো বলছি, ওয়ার্ল্ডে নেই। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু যেহেতু চীন কোনোদিনই কিন্তু এইসব ব্যস্ত না, যেহেতু চীনের সীমান্ত নিয়ে কিন্তু ভারত এত কিন্তু ব্যস্ত না, কিন্তু যতটুকু এই পাকিস্তান সীমান্ত নিয়ে তারা ব্যস্ত থাকে। কারণ সুযোগ পাইলেই মনে করেন এরা 5 জন 7 জন 10 জন ঢুকায় দিয়ে অস্ত্র সহ গিয়ে সাধারণ জনগণের মাইরে দিয়ে আইছে, পারে না তো কিছুই, কিন্তু জনগণের সাধারণ মানুষের প্রাণহানি ঘটায়। এটা কিন্তু ভারত কিন্তু সবসময় কিন্তু বুঝে। এবং আরেকটা দেশ কেটা বুঝে জানেন, পাকিস্তান কি জিনিস, আরেকটা দেশ বলে আফগানিস্তান আর বেলুচিস্তান তো বুঝতেই আছে। আমাদের দেশের এই যে আমাদের যে ভাইয়ারা আছে, মুসলিম ভাইয়ারা, ওনারা সারাদিনই ভারত বিরোধী কথা বলে, কিছু সংখ্যক লোক, হ্যাঁ, ভারতের যুদ্ধ করবে। ওই দিন দেখলেন না ওই ছেলে যে যুদ্ধ করবে, এখন যুদ্ধ করবে না। তোমাদের পাকিস্তান যে তোমাদের যে খালু, এই যে বেলুচিস্তানের লোকগুলি যে প্রতিদিন মানুষকে হত্যা করতেছে, সাধারণ মানুষকে হত্যা করতেছে, কই তোমরা তো কিছু কথা বলো না? কিছুদিন আফগানিস্তানে কতগুলি লোক মারলো, আফগানিস্তানে হামলা করলো। এখন আফগানিস্তান দেশ, এটা আফগানিস্তান এবং এদিক দিয়ে হলো আপনার ভারত। এটা কিন্তু খুব ভালো করে বুঝে যে পাকিস্তান কি জিনিস। বাঙালি বুঝলো না, বাঙালি বুঝবে। আমাদের দেশের গ্রামে কথা বলে না যে হারায়া দন পরে কিন্তু বুঝে। আমরা তো অনেক দিন 54 বছর খুব শান্তিতে দেশ ছিল, কিন্তু এখন পাকিস্তানের উদ্দেশ্য হলো বাংলাদেশকে অস্তিত্বশীল করা। কারণ বাংলাদেশ উন্নতির শিখরে চলে গেছে, ভালো একটা পজিশন চলে গেছে। আপনার 2026 না 30 সালে আপনার কি মধ্যমায়ের দেশে গিয়ে পা দিলে, তাই না? মধ্যমায়ের দেশে পা দেওয়া কিন্তু চারটিখানে করার কথা না, কিন্তু তাহলে এখান থেকে পাকিস্তানে কিন্তু ঘা জ্বলছে কিন্তু। সুতরাং তারা যে কোনো প্রকারই হোক বাংলাদেশকে ওইখান থেকে
টেনে নিচে নামাইতে হবে, ওই হলো তাদের মূল প্ল্যান, আর কোনো প্ল্যান না। আর আমাদের দেশের পাকিস্তানি কিছু চোর আছে, তারা এই তাদের সাথে হাত মিলাইছে। আমাদের দেশের কি হয় সেটা আমরা বলতে পারবো না। তো আমি এখনো আশা করি হয়তো একটা সুন্দর সমাধান হয়ে যাবে। আর সবচেয়ে বেশি আশা করতেছি যে নির্বাচন হয়ে গেলে কি, সরকারের পট পরিবর্তন হয়ে গেলে কি হয়তো আর এই জিনিসটা থাকবে না। আমি আগের থেকেও যেটা বলছি। আর একটা জিনিস হলো কি, আমার এখনো বিশ্বাস, আমি আমার বয়স আমাদের যেহেতু হয়েছে, আমরা তো মৃত্যুর সময় গেছে গা, 59 বছর বয়স, অনেক কিছু ইন্টারন্যাশনাল মিডিয়ার খবর টবর শুনি, যে বিশ্লেষণ শুনি, ইন্টারন্যাশনাল রাজনীতি সম্বন্ধে খবর রাখি, সব খবর রাখি। দেখেন তাইওয়ান কিন্তু ছোট্ট একটা দ্বীপ, 3 কোটি মানুষ না 3.5 কোটি মানুষ। আপনি যদি চীন যদি ইচ্ছা করে একদিনে তাইওয়ানকে কিন্তু শাস্তি করে ফেলবে, ধরে নিতে পারবে, কিন্তু চীন এটা করে না। তারা কিন্তু নর্মালি তাদের সাথে আলোচনা করতেছে যে তোমরা আমাদের সাথে মিশে যাও। এর বহুত বছর ধরে চেষ্টা করতেছে, ইচ্ছা করলে কিন্তু আক্রমণ করতে পারে, কিন্তু চীন কিন্তু আক্রমণ করে না। কিন্তু বৃহৎ কান্ট্রি চীন, এটা কিন্তু তারাও কিন্তু, আমি একটা কথা বলছি আগেও, যে একটা দেশের কিন্তু যত বড় যত শক্তিশালী থাকে, অর্থনৈতিক বলে সামরিক বলেন, তার অতটুকু কিন্তু ব্রেন থাকে এবং অতটুকু তার ভারস্থির থাকে। সুতরাং আমার বিশ্বাস যে ভারতেরও কিন্তু এই বিরস্থির বা ভারস্থিরতা আছে। এত সহজে আমাদের এখানে কিছু ঘটনা ঘটাইবে না। তবে হ্যাঁ, আমাদের দেশ থেকে যদি কোনো ধরনের এইরকম বিশৃঙ্খলা ভারতের ভূখণ্ডে করে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এটা করবে, যে কারণেই তারা কিন্তু প্রস্তুতি নিছে। এই কারণেই কিন্তু তারা এই যে রফিক ভাই, আপনাকে তাহলে এই জায়গায় আমি একটু থামাই, পুশ করি। আপনি সরি, কিছুদিন আগে, এই যে বোধহয় মাস 1-1.5 মাস আগে, ভারত মিয়ানমারের কয়েকটা পয়েন্টে হামলা করে বসছে এবং বলছিল যে ওইখানে উলফার ঘাঁটি আছে। তো এখন বাংলাদেশে যদি এরকম উলফার ঘাঁটি আছে এরকম কোনো কিছু বলে টলে একটা ছুতো বের করে একটা আক্রমণ করে বসতে হতে পারে, এমন তো একেবারে অসম্ভব কিছু না। তার মধ্যে আরেকটা কথা আমি একটু বলি, যে অনেকেই দেখছি ইদানিং এই বিষয়টা আলোচনা করছে যে পাকিস্তান এবং তুরস্ক এরা চাচ্ছে ভারতের সাথে এখানে একটা যুদ্ধের ফ্রন্ট খুলতে, বাংলাদেশকে ব্যবহার করে, অর্থাৎ ভারতকে যুদ্ধে ব্যস্ত রাখার জন্য। এটা আন্তর্জাতিক ভূরাজনীতির কিছু মেরুকরণ আছে এখানে। এই বিষয়টা কি আপনার কি মনে হয় এরকম হতে পারে? এটা তো ইন্টারন্যাশনাল একটা চাল তো সবসময় আছেই, কিন্তু ইন্টারন্যাশনাল চালটা তো আপনি নিজেই বুঝেন। আপনি দেখেন, আপনি তুরস্কের কথা ডেকে নিয়ে আসছেন। তুরস্কের যে এরদোগান আছে, আমি কিন্তু তার ঘুর সমর্থক ছিলাম, অন্ধ সমর্থক ছিলাম। কিন্তু এরদোগানের বিভিন্ন কথা কিন্তু মাঝে মাঝে আসতো, কিন্তু আমি এই জিনিসগুলি আপনি এরদোগানের বিপক্ষে যে কিছু কথা আসতো, বিশ্লেষকদের বলতো, কিন্তু আমি এই জিনিসগুলি মাথায় নিতাম না। কিন্তু পরবর্তী সময়ে আমি আস্তে আস্তে অনেকগুলি যে বিশ্লেষণ আস্তে আস্তে শুনতে ইন্ডাস্ট্রি আমি কিন্তু আরো বিশ্লেষণ করলাম। যখন আপনি ইসরায়েলের সাথে আপনার ইরানের বড় ধরনের আপনার মোটামুটি একটা যুদ্ধই তো হইলো, ভালো একটা যুদ্ধ হইলো। একবারে ইসরায়েল আক্রমণ করছে ইরানকে, ইরান আক্রমণ করছে ইসরায়েলকে, পরে কিন্তু ফের আবার ইসরায়েল আক্রমণ করছে, ফের ইসরায়েল কিন্তু ব্যাপক ভাবে আক্রমণ করছে। এবং ওই আক্রমণের শত্রু আমেরিকা নিজে পর্যন্ত বোম্বিং করছে, B2 বোমারু দিয়া, যেটা আপনি সবচেয়ে আপনার লেটেস্ট যেটা দিয়ে আপনি বোমারু, এটাদের সাধারণত বোম্বিং করে না, কারণ এটা হলো অনেক শক্তিশালী এবং অনেক কস্টলি। এবং B2 বোমারু বিমান যেটা সবচেয়ে কস্টলি, যেটা হলো আপনার বাংকার ব্লাস্টার হিসাবে কাজ করে, আপনার পাহাড়ের নিচে যদি কোনো স্থাপনাতে শীঘ্র ধ্বংস করে। কিন্তু ওটা কিন্তু 2টা বিমান দিয়ে কিন্তু আক্রমণ করছে। এরপরও কিন্তু দেখেন, এই কথাগুলি ওই সময় কিন্তু তুরস্ক কিন্তু কিছুই বলে নাই। অথচ কিন্তু দেখেন আপনি এই পর্যন্ত গাজা, যখন থেকে গাজাতে আপনার আক্রমণ শুরু হয়েছে, সে খালি হুমকি দিতেছে, এই করে দিব, সেই করে দিব ইসরায়েলে, কিন্তু বেসিক্যালি কিছুই করে নাই। মুসলিম কান্ট্রি যদি ইসরায়েলের সাথে যদি আপনার বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেয়, ইরান কিন্তু একবার আহ্বান জানিয়েছে যে ইসরায়েলকে যেন তেল দেওয়া বন্ধ করে দেয়, তাইলেই হবে, আর কিছু দরকার নেই। কেউ তো শুনলো না। আমাদের দেশের সাধারণ মানুষ যদি এগুলি না বুঝে, আমাদের দেশের জনগণ এগুলো বুঝতে হবে জিনিসটা, ওইখান থেকে শিক্ষা নিতে হবে।
যেসব তেল না এক্সপোর্ট করার জন্য ইসরায়েলটা না করছে, ইসরায়েলটা যদি কেউ তেল না দেয়, এক্সপোর্ট না করে, তাহলেই হওয়ার দরকার নাই। ইরান কিন্তু এই কথা বলছে, কিন্তু কেউ শুনে নাই। কিন্তু আসলে হয়েছিল ভূ রাজনৈতিক এগুলি খেলা, এগুলি শুধু দাপ্যবাদী বিজনেসের জন্য। ওই যে মনে করছে আপনার ওই যে তুরস্ক মনে এই যে কিছুদিন আগে শুনছেন না যে ওরা ড্রোন ঘাঁটি করবে, ড্রোন বিক্রি করবে বাংলাদেশকে। মূল আসলে বিজনেস, ড্রোন বিক্রি করার পায় তারা। এখন আমাদের দেশের সাধারণ মানুষকে বুঝতে হবে। কিন্তু আমি একটা ড্যাম শিওর এখন পর্যন্ত বলি, দেখেন আপনি ইউক্রেনকে কিন্তু রক্ষা করতে পারতেছে না, কিন্তু সারা ইউরোপে রক্ষা করতে পারতেছে না। যাদের স্থলবাহিনী আছে, যারা হাজার হাজার ট্রেন দিয়ে পাঠাইছে, কিছুই করতে পারতেছে না। থেকে তো রফিক ভাই, তুরস্ক থেকে বিগত সরকারের সময় কিছু ড্রোন কিন্তু কিনা হয়েছিল বাংলাদেশ, কিছু কয়টা কিনছেন সেনাবাহিনী? কয়টা কিনছেন? কয়টা ভাই? ভাই একটু দেন তো, কয়টা? অল্প 8টা না কয়টা যেন কিনছে। 8টা ড্রোন দিয়ে কি হয়? এটা কি কামিকাজি ড্রোন না আপনার আবার ফিরে আসতে পারে? কোন ড্রোন? কামিকাজি এগুলো তো নিতে হবে একটা সময়ে, তো কিছু কিছু তো দরকার আছে, কিছু কিছু লাগবে। কিন্তু আপনি নিজেদের আত্মরক্ষার জন্য হলেও কিছু কিছু লাগবে, ঠিক আছে? আমাদের এক দর্শক একটা কমেন্ট করেছে, এটা একটু যদি সংক্ষেপে ওনার একটু জবাব দিয়া তারপরে আগান, তাহলে আমি একটু ভালো হয়। কমেন্টটা চলে যায় তো পরে আর খুঁজে পাই না। 17 বছর আওয়ামী লীগ ইন্ডিয়ার গোলামি করছে, আমরা চাই বাংলাদেশ কারো কাছে গোলামি করবে না। ওই শুনেন, ঘটনা ওর জবাবটা আমি কিভাবে তো বলতে পারি না। ওর বুদ্ধি কতটুকু আছে আমি সঠিক জানি না। আমার বিশ্লেষণটা যদি ভালো করে শুনিয়ে, তাহলে মাথার মধ্যে যদি মানে কিছু থাকে, তাহলে চিন্তা করে দেখবে ইন্ডিয়ার গোলামি করছে না কার গোলামি করছে। এটা যদি সে বুঝে, তাহলে করে বুঝবে। তাকে আমি বুঝানোর কোনো শক্তি নাই, কারণ সে যেতটুকু বুঝে ততটুকু নিয়ে চিন্তা করে। ওটা নিয়ে আমার বক্তব্য নেই। ও যা বুঝে সেটা নিয়ে বসে থাকা দরকার ওর। কারণ ওকে আমি বুঝাবো কিভাবে, কিসের গোলামি এটা করছে? কি একটা জবাব সে দেখ আসুক, সে কিসের গোলামি এটা করছে? তোমার বাবা যে লোক, তোমার দাদা বা চাচা, কেউ কি ওরা মুরব্বীরা শিখাই দিচ্ছে যে এটা এইভাবে ও শিখছে? না, আমি জিজ্ঞাসা করি যে তোমার দাদা, তোমার চাচা বা তোমার বাবা, তোমার খালুরা কেউ কি মুক্তিযুদ্ধে গেছিল? আমার মনে হয় না। তোমরা অরিজিনালি পাকিস্তানের গঞ্জের গোলামি করতে চাও। তুমি কি বুঝো বাংলাদেশে যদি একদিন বোম্বিং করে, বাংলাদেশে কিছু থাকবে না, ছিন্ন ভিন্ন থাকবে না। পাকিস্তান বাবারও শক্তি নাই এটা ফেরানোর মতো। ভারত সহযোগিতা না করলে বাংলাদেশের স্বাধীনতাটা কি আসতো? আর আসলেও কত বছর লাগতো? এখনো বেলুচিস্তান স্বাধীন হতে পারে না। এখনো তোমরা ভারতের গোলামি করবে না। ভারত কি গোলামি করছে? তোমার বলছে ভারতের গোলামি? তুমি কি ভারতকে কামলা দিছো না তোমার বাবাকে দিছে কামলা? শান্তিতে বসে খাওয়া ভাত খাইতেছ, খবর পাও না? পাকিস্তানে তোমার খালুরা দেখো না খায়া থাকে, খোঁজ নিয়ে দেখো। মধ্যপ্রাচ্যে ভিক্ষা করে গিয়া। মাথা ব্রেন খাটাও ভাই। ভারত যদি একদিন যদি স্ট্রাইক করে, কিছু থাকবে বাংলাদেশে? কিছু করতে পারবে? কোন ক্ষমতা আছে? কিছু ক্ষমতা নাই। কিছুই ক্ষমতা নাই আপনার। ভারত স্ট্রাইক করলে আপনি কিছুই ক্ষমতা নেই, কিছু করতে পারবেন না, কারণ আমাদের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই। ভারত তো আমাদেরকে আক্রমণ করবে না, 54 বছরে তারা করেনি, 71 সালে। না, ওই যে ছেলে বললো যে 17 বছর গোলামি করছে, তাহলে এই যে গোলামি করছে, কি গোলামি করছে? জবাব দেখ সে। ভারত কাছ থেকে যে সুবিধা নিছে বাংলাদেশ, তুমি কি বুঝো? তুমি এগুলি 17 বছর, তোমার বয়স কত আমি জানি না। 1987 সনে আমি ঢাকা শহরে যখন আসি, তখন ঢাকা শহরের ওই মানে দেখলে আপনার যদি ছবির খুলে রাখতাম তাহলে বুঝতে পারতেন। আর বর্তমান এই এত বছরে এই সারা ঢাকা শহর কি, সারা বাংলাদেশ কি হয়েছে? গোলামি কর। কোথা থেকে শিখছো যে গোলামি করা? সেটাই নিয়ে তারা কথা বলে। মাথার ব্রেন ভাই খাটাও ভাই। দেশকে যদি ভালো রাখতে চাও, ভালো থাকতে চাও, তোমরা সবাই যদি ভালো থাকতে চাও, মাথা ব্রেন খাটাও। পাকিস্তানের গোলামির পাঁচাটো না, এই যে 5-8 পরিস্থিতির যে কারণে হয়েছে আজকে। দেখো কি হয় সামনে।
অপেক্ষা করো, তোমরা তোমার নিজেরা মরবা, আমাদেরকে মারবা, সাধারণ জনগণ এই দেশের স্বাধীন অশান্তিতে রাখবে।